আমরা আগের দিন যে জায়গাটা পড়ছিলাম সে জায়গাটা হচ্ছে ক্যাটেগরিজ গুলো আমরা একটু রিক্যাপ করছি, অনেক দিনের মাঝখানে গ্যাপ হয়ে গেছে। কার্ড ক্যাটেগরিজ গুলো পেলেন। ক্যাটেগরিজ গুলো হচ্ছে একদম বেসিক কনসেপ্টস দু রকমের হয় কান্টের মতে। একরকম হচ্ছে এম্পিরিক্যাল কনসেপ্টস, আর একরকম হচ্ছে ক্যাটেগরিজ, যেগুলো আফটার রাই। এখন ক্যাটেগরিজ কোনগুলো, সেগুলো কান্ট বলছেন যে যেগুলো ছাড়া আমাদের কোনো জ্ঞানই হবে না, যেগুলো লাগবে। এবং চারটে ভাগে ক্যাটেগরি গুলো ভাগ করেছেন, প্রত্যেকটা ভাগের মধ্যে 3 রকম করে আছে ক্যাটেগরিজ। তো সেইটা এই চারটে 3 রকম করে যে আছে, এই 3 রকমের মধ্যে প্রত্যেক এই 4 রকমের মধ্যে, 4 রকম ভাগের মধ্যে প্রত্যেকটা জাজমেন্টেই এই 4 রকমের 4 রকমটাই থাকে। ধরা যাক ABCD যদি বলি 4টে ভাগ, তাহলে এর থেকে কোনো না কোনোটা থাকবে, বি থেকে কোনো না কোনোটা থাকবে, সি থেকে কোনোটা থাকবে, ডি থেকে কোনোটা থাকবে, যে কোনো জাজমেন্টে। এই অর্থে ক্যাটেগরি গুলো খুব বেসিক। ক্যাটেগরিজ গুলো যদি না থাকে, তাহলে আর কোনো মানে আর কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না, মানে আর কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে না। ক্যাটেগরিজ গুলো একদম বেসিক কনসেপ্ট সেইগুলো। এখন ক্যাটেগরিজ গুলোকে যেভাবে অ্যারিস্টোটেল ডিফাইন করেছেন সাবস্টেন্সকে, সেই জাতীয় ভাবে উনি ডিফাইন করেননি। মানে সব কনসেপ্ট বাদ দিয়ে দাও, তারপরে যেটা পড়ে থাকে সেটা ক্যাটেগরি, সেরকম বলেননি। হ্যাঁ, একটা দিক থেকে বলা যায় সব এম্পিরিক্যাল কনসেপ্ট বাদ দিয়ে দিলেও কিছু কনসেপ্ট পড়ে থাকবে, সেটা হচ্ছে ক্যাটেগরি। ধরো ধরো একটা বাঘ, বাঘের থেকে কনসেপ্ট হলুদ রং, বাঘের কনসেপ্ট বাঘ, ব্যাঘ্রত্ব, এইসব আমি হিংস্রত্ব সব বাদ দিয়ে দিলাম, তবু কিছু পড়ে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে একটা দ্রব্য, এটা ক্যাটেগরি। কাজেই ক্যাটেগরি গুলো বেসিক। এইবার কান্ট আরেকটু এগোচ্ছেন, এগিয়ে লজিক কিরকম হয় সেটা একটু বলছেন। আমি একটু বইটা খুলে বলছি, কারণ আমরা অলরেডি একরকম লজিকে ঢুকে পড়েছি, ট্রান্সেন্ডেন্টাল লজিক, এটা আমরা ঢুকে পড়েছি। একটু বইটা খুলি। দেখো, কান্ট প্রথমে
ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক বলে একটা সেকশন রেখেছেন, একটা পার্ট রেখেছেন। এটা কিন্তু ট্রান্সেন্ডেন্টাল লজিকের পার্ট নয়, মানে কোন লজিকেরই কোনো পার্ট নয়। লজিকে মানে আমাদের কগনিশনের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে ফর্ম। যেটা এস্থেটিককে আলোচনা করা হচ্ছে, ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে ম্যাটার, এটা লজিকের পার্ট নয়। লজিকের পার্ট হচ্ছে ফর্ম। এই ফর্মের আবার অনেক রকম দিক আছে, সেটা নিয়ে লজিকও বিভিন্ন বিভিন্ন রকমের হয় বলে কান্ট মনে করছেন। কান্ট ট্রান্সেন্ডেন্টাল লজিক বলেছেন। ট্রান্সেন্ডেন্টাল লজিকের মধ্যে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক বলেছেন, আবার ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক বলেছেন। এই জিনিসগুলো কি সেগুলো একটু আমাদের বুঝতে হবে। ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক আমরা অলরেডি পড়তে শুরু করেছি, যেখানে দু রকমের জিনিস নিয়ে দু রকমের ফর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। একরকম ফর্ম হচ্ছে, আচ্ছা এই একটা পার্থক্য আমি একটু বলে দিচ্ছি, এটা তোমরা সবাই হয়তো জানো, যে একটা ওয়ার্ড আর একটা সেন্টেন্সের মধ্যে যেরকম পার্থক্য আছে, ওয়ার্ড জুড়ে সেন্টেন্স হয়, ঠিক তেমনি রিপ্রেজেন্টেশন জুড়ে, একাধিক রিপ্রেজেন্টেশনকে জুড়ে, জেনারেলি একাধিক রিপ্রেজেন্টেশনকে জুড়ে আমাদের নলেজ হয়। আমাদের টেবিলের নলেজ হয় না, দিস ইজ এ টেবিল, এটা নলেজ হয়। টেবিল একটা এলিমেন্ট, একটা রিপ্রেজেন্টেশন, তার নলেজ হয় না। দিস ইজ এ টেবিল, দিসের সঙ্গে টেবিলের, দিস মানে সামনে সম্মুখবর্তী, তার সঙ্গে টেবিলকে জুড়ে দিলে নলেজ হয়। কিংবা দ্য টেবিল ইজ ব্রাউন, টেবিল আর ব্রাউন কে জুড়ে দিলে তারপরে নলেজ হয়। এটা বলার কারণ হলো, আমাদের নলেজের মধ্যে, প্রত্যেক নলেজের মধ্যেই কিছু কনসেপ্ট থাকে। যেমন দিস ইজ এ টেবিলের মধ্যে টেবিলের কনসেপ্ট রয়েছে, আরো কনসেপ্ট রয়েছে, সাবস্টেন্সের কনসেপ্ট রয়েছে, টেবিলের কনসেপ্ট, সাবস্টেন্সের কনসেপ্ট, এরকম অনেক কনসেপ্ট রয়েছে। তাহলে আমরা লজিকে দেখো, লজিকে আমি একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে পারি যেটা পিওর কনসেপ্ট, ট্রান্সেন্ডেন্টাল লজিকের কথা বলছি। আমি তার কনসেপ্ট গুলো অ্যানালিসিস করতে পারি ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে। আরেক রকম জিনিস অ্যানালিসিস করতে পারি, কিছু কিছু প্রিন্সিপাল যেগুলো না থাকলে আমার নলেজ হবেই না। সেই প্রিন্সিপাল গুলো নিয়ে আলোচনা করতে পারি। সেই প্রিন্সিপাল, কোন প্রিন্সিপাল গুলো? যেগুলো আপ্রায়রাই, কারণ লজিক একটা আপ্রায়রাই শাস্ত্র। সেই আপ্রায়রাই শাস্ত্রের তাহলে দুরকম জিনিস পেলাম অ্যানালিটিকের মধ্যে। একটা অ্যানালিটিক অফ কনসেপ্টস, যেটা আমরা অলরেডি পড়েছি, আরেকটা হচ্ছে অ্যানালিটিক অফ প্রিন্সিপালস। সেই প্রিন্সিপাল গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিন্সিপাল গুলো কিরকম? কনসেপ্টের মতো নয়, প্রিন্সিপাল গুলো নলেজের মতো। প্রিন্সিপাল গুলো এক একটা জাজমেন্ট।
স্যার এগুলো কি ওই চিন্তার মূল সূত্র যেগুলো ওগুলো? চিন্তার মূল সূত্র, হ্যাঁ, এগুলো এক অর্থে বলতে পারো চিন্তার মূল সূত্র। কিন্তু মানে অ্যারিস্টটল যে অর্থে চিন্তার মূল সূত্র বলেছিলেন সেই অর্থে নয়। চিন্তার মূল সূত্র এখানে অ্যারিস্টটল দেখিয়েছিলেন চিন্তার তিনটে মূল সূত্র আছে, কিন্তু কান্ট এখানে সেটা বলবেন না। কান্টের চিন্তার মূল সূত্রগুলো অন্যরকম। এখন দেখা যাক, আমরা জায়গাটায় যাই। তাহলে আমরা কি পেলাম? লজিক। লজিকের মধ্যে একরকম পেলাম অ্যানালিটিক লজিক। অ্যানালিটিক লজিকের মধ্যে অ্যানালিটিক লজিক একটা পিওর অ্যানালিটিক লজিক, আবার তার মধ্যে আছে ট্রান্সেন্ডেন্টাল লজিক। ট্রান্সেন্ডেন্টাল লজিকের মধ্যে আবার দুটো ভাগ, একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক। এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের মধ্যে কি থাকে? অ্যানালিসিস অফ কনসেপ্টস থাকে, আর মানে অ্যানালিসিস অফ কনসেপ্টস মানে পিওর কনসেপ্টস, ক্যাটেগরিজ। অ্যানালিটিক অফ কনসেপ্টস থাকে, আর থাকে হচ্ছে অ্যানালিটিক অফ প্রিন্সিপালস। আর ডায়ালেকটিক্স মানে ডায়ালেকটিক্যাল লজিক, যেটা লজিক অফ ডায়ালেকটিক্স, সেটাও, বা ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক, সেটা কি জিনিস সেটা আমরা একটু পরেই পড়ব। আচ্ছা, এটা পড়ছি B85। General logic analyzes the entire formal business of the understanding and reason into its elements and presents these as principles of all logical assessment of our cognition. তাহলে কি করে? আমাদের জেনারেল লজিক কি করে? অ্যানালিসিস করে। কার অ্যানালিসিস করে? আন্ডারস্ট্যান্ডিং এর অ্যানালিসিস করে আর রিজনের অ্যানালিসিস করে। আমরা তিনটে ফ্যাকাল্টির কথা বলেছিলাম মেনলি। একটা হচ্ছে সেন্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং আর রিজন। এটা আন্ডারস্ট্যান্ডিং আর রিজনের অ্যানালিসিস করে। কিসের অ্যানালিসিস করে? এলিমেন্টস এর। এলিমেন্টস মানে এখানে কনসেপ্টস, and presents these as principles, এবং এগুলোকে কতগুলো প্রিন্সিপালে আকারে, নীতির আকারে, ওই কনসেপ্ট গুলোকে কয়েকটা নীতির আকারে প্রেজেন্ট করে। of all logical assessment of our cognition. This part of logic can therefore be called an analytic. লজিকের এই পার্টটাকে অ্যানালিটিক বলছেন কান্ট, and is no and is on the very account at least the negative touchstone of truth. কান্ট এখানে যেটা নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রুথ। এখন কান্টের কাছে ট্রুথটা কি? উনি কিন্তু প্রিসাপোজ করে নিচ্ছেন করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ। এটা থেকে তিনি আর্গিউ করছেন না, প্রিসাপোজ করে নিচ্ছেন করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ।
তো সেটা করতে গেলে আমাদের এটা করতে হবে অ্যানালিটিক, ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক। এবার তাহলে আছে আরেকটা বাকি অ্যানালিটিকের সঙ্গে, ডায়ালেকটিক। ডায়ালেকটিকটা কি? আচ্ছা, আরেকটু এখানে অ্যানালিটিক সম্পর্কে আরেকটু বলি। অ্যানালিটিকে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সব কনসেপ্টগুলোকে অ্যানালাইজ করা হয়, আমাদের প্রিন্সিপালস গুলোকে, মেন্টাল প্রিন্সিপালস গুলোকে অ্যানালাইজ করা হয়। এটা অ্যানালিটিকের কাজ। কনসেপ্টস আর প্রিন্সিপালস এদের অ্যানালাইজ করা হয়। এখন কনসেপ্ট আর প্রিন্সিপাল কি এক, মানে আইডেন্টিক্যাল হিসেবেই প্রেজেন্টেড হয়? মানে ক্যাটাগরিজ এর সঙ্গে সবসময় তো একটা করে প্রিন্সিপাল অ্যাটাচ থাকবে বলা হচ্ছে, তাহলে কি মানে দুটো কি আলাদা, না ক্যাটাগরিজ গুলো এবং প্রিন্সিপাল গুলো আইডেন্টিক্যাল? আমি তো তোমাদের প্রথমেই শুরুতেই বললাম হুম। যে ওয়ার্ড আর সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে কনসেপ্টস আর প্রিন্সিপালস এর মধ্যে। একই পার্থক্য। সে একই পার্থক্য হচ্ছে কনসেপ্টস বা রিপ্রেজেন্টেশন অ্যান্ড নলেজের মধ্যে। একদিকে থাকে ওয়ার্ড আর একদিকে থাকে সেন্টেন্স। ওয়ার্ডটা সেন্টেন্স হতে পারে না, সেন্টেন্সটা ওয়ার্ড হতে পারে না, এক্সেপ্ট ইন এ ফিউ কেসেস। যেমন ইয়েস, এটা একটা সেন্টেন্স হতে পারে, নো এটা একটা সেন্টেন্স হতে পারে। কিন্তু এখানে কিন্তু অনেক কিছু একটা প্রিসাপোজড, মানে ডিড ইউ ইট দ্য কেক, তুমি বললে নো। এই নো মানে হচ্ছে আই ডিডন্ট ইট দ্য কেক। মানে তার মানে স্যার, কনসেপ্ট গুলো যখন জাজমেন্ট ফর্ম করবে তখন সেটা জাজমেন্টটা প্রিন্সিপাল হিসেবে অ্যাপিয়ার হবে, তাই তো? যে কোনো জাজমেন্ট প্রিন্সিপালস নয়। আচ্ছা। যে কোনো জাজমেন্ট প্রিন্সিপালস নয়। প্রিন্সিপালস কাকে বলে সেটা পরে বলবো, একবারে তো আচ্ছা। সব বলে দেওয়া যায় না। হুম হুম হুম। তো যে কোনো ঠিক আছে। জাজমেন্ট, ক্রো ইজ ব্ল্যাক, এটা কোনো প্রিন্সিপাল নয়। হুম। তাহলে জাজমেন্ট গুলোর মধ্যেও একরকম জাজমেন্ট আছে অর্ডিনারি জাজমেন্ট, যেগুলো ক্রো ইজ ব্ল্যাক, গ্রাস ইজ গ্রিন, এগুলো অর্ডিনারি জাজমেন্ট। আর কিছু জাজমেন্ট আছে যেগুলোকে রুলস বলা হয়, কিছু জাজমেন্ট আছে যেগুলোকে প্রিন্সিপালস বলা হয়। প্রত্যেকটার মানে আলাদা। সবই জাজমেন্ট, রুল ও জাজমেন্ট, প্রিন্সিপাল ও জাজমেন্ট, সবই জাজমেন্ট। কিন্তু রুল মানে যে কোনো জাজমেন্টকে রুল বলা যাবে না, প্রিন্সিপাল বলা যাবে না। যেগুলো রুল সেগুলোকে প্রিন্সিপাল বলা যাবে না, যেগুলো প্রিন্সিপাল সেগুলোকে রুল বলা যাবে না। তাহলে এগুলোর মধ্যে পার্থক্য আছে। এখন সেগুলো কি আমরা পরে বলবো। অ্যানালিটিকে আমরা দেখলাম যে দুরকম জিনিস থাকে। একরকম জিনিস হচ্ছে এলিমেন্টস, অ্যানালিসিস অফ এলিমেন্টস। আর একরকম হচ্ছে
অ্যানালিসিস অফ প্রিন্সিপালস। প্রিন্সিপালস কাকে বলে বলবো। এখন কান্ট ক্যাটেগরিজ গুলোকে বলেছেন রুলস, রুলস বলেছেন, প্রিন্সিপালস বলেন। কিন্তু ক্যাটেগরিজ গুলোর সঙ্গে প্রিন্সিপালস জড়িত থাকে। ক্যাটেগরিজ গুলো, আবার বলছি, ক্যাটেগরিজ গুলো রুলস, কিন্তু ক্যাটেগরিজ গুলোর সঙ্গে প্রিন্সিপালস যুক্ত থাকে। কথাগুলো এখানে খুব স্পষ্ট হচ্ছে না এই কারণে যে ক্যাটেগরিজ, রুলস, মানে ক্যাটেগরিজ কি বলেছি, রুলস কি, প্রিন্সিপালস কি, সেটা এখনো আলোচনা করা হয়নি। সেই জায়গাটায় যখন যাব তখন আলোচনা করব। এখন শুধু ফ্রেমওয়ার্কটা বলছি যে বিষয়টা কিরকম। এখন দাঁড়া, একটু দরজাটা খুলে দিয়ে আসে। হ্যাঁ, আমি ব্যাক। সেটা হচ্ছে কান্ট কিন্তু আগেই বলেছেন যে আমাদের লজিকের ভ্যালিড ডোমেইন হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরে লজিক ভ্যালিড নয়। তাহলে অ্যানালিটিক কি আলোচনা করে? এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে লজিক কিভাবে অ্যাপ্লাইড হয় বা লজিকের ফর্ম কি সেটা নিয়ে আলোচনা করে। এখন আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ডায়ালেকটিক। এটা অ্যানালিটিক হলো। অ্যানালিটিক এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের ভেতরে লজিকের ফর্মস ইত্যাদি নিয়ে আলোচনা করে। কিন্তু লজিককে তুমি, লজিক তো দুটো জিনিস নিয়ে আলোচনা করে, দুটো ডোমেইন আছে, মানে দুটো ফিল্ড আছে। একটা ফিল্ড হচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিং, কান্ট স্পষ্ট করে বলেছেন, আর একটা হচ্ছে রিজন। আন্ডারস্ট্যান্ডিং এর ভেতর আমি লজিকের ফর্মগুলো খুঁজতে পারি, রিজনের মধ্যেও লজিকের ফর্মগুলো খুঁজতে পারি। রাদার একটা পার্থক্য আছে। আন্ডারস্ট্যান্ডিং লজিকের ফর্মগুলোকে, লজিক্যাল ফর্মগুলোকে বা ক্যাটেগরিজ গুলোকে কনসাসলি অ্যাপ্লাই করে না, সচেতনভাবে অ্যাপ্লাই করে না, স্পন্টেনিয়াসলি অ্যাপ্লাই করে। কিন্তু রিজন কিন্তু কনসাসলি অ্যাপ্লাই করে লজিককে। এটা একটা পার্থক্য আছে। একটা সহজ এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তোমার সামনে একটা বাঘ এসছে, জঙ্গলের বাঘ নয়, খাঁচার বাঘ।
জঙ্গলের বাঘ দেখলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। খাঁচার বাঘ তোমার সামনে রয়েছে, হলুদ দেখছো, হালুম শুনছো, ন্যাজ দেখছো, আকার দেখছো। এখন তুমি কি এটা কনসাসলি ভাবছো ওইটা বাঘ, ওইটা একটা দ্রব্য, আর হলুদটা তার গুণ, কালো দাগ তার গুণ, হালুমটা তার গুণ, এগুলো তুমি কিন্তু ভাবছো না। তুমি দ্রব্য গুণ হিসেবে ওইভাবে কনসাসলি ভাবো না, ওটা স্পন্টেনিয়াসলি হয়। অ্যাকচুয়ালি সাধারণ মানুষ দ্রব্য গুণ এই শব্দগুলো জানেই না, ফিলসফাররা যে অর্থে ব্যবহার করে। গুণ অর্থে গুণী মানুষ এরকম ধরনের বোঝে, কিন্তু ফিলসফাররা যে অর্থে ব্যবহার করে, দ্রব্য কথাটা তো জানেই না। দ্রব্য কাকে বলে সেটা জানেই না। এখন এখানে তাহলে দ্রব্য গুণ এগুলো কিন্তু জানে না তারা, কিন্তু অ্যাপ্লাই করে। তারা কিন্তু এটা ভাবে না হলুদটা বাঘ, তারা ভাবে বাঘটা হলুদ। জানুক আর না জানুক, তাদের কনসেপ্ট গুলো আছে, কনসেপ্ট গুলো অ্যাপ্লাইড হয়। এটাকে বলে স্পন্টেনিটি। স্পন্টেনিয়াসলি কিছু জিনিস অ্যাপ্লাইড হয়ে যায়। আমাদের কনসেপ্টস গুলো, আমাদের ক্যাটেগরিজ গুলো স্পন্টেনিয়াসলি অ্যাপ্লাইড হয়। ঠিক তেমনি আমাদের প্রিন্সিপালস গুলো স্পন্টেনিয়াসলি অ্যাপ্লাইড। একটা প্রিন্সিপালের এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। এটা একটা প্রিন্সিপাল যে যদি তুমি চেঞ্জের কথা বলো, যদি তুমি চেঞ্জের কথা ভাবো, তাহলে তোমার আনচেঞ্জের কথা ভাবতে হবে। থ্রু এভরি চেঞ্জ দেয়ার রিমেন্স সামথিং হুইচ ইজ আনচেঞ্জিং, এটা তোমার ভাবতে হবে। কেন কান্ট এই কথাটা কেন বললেন? এটা আপনার এই প্রিন্সিপাল। দেখো, সবুজ আমটা হলুদ হয়ে গেল, পেকে গেল। একটা সবুজ আম আছে, এক সময় তোমার একটা সবুজ আমের এক্সাম্পল, একটা তোমার সবুজ আমের এক্সপিরিয়েন্স হলো, এক সময় হলুদ আমের এক্সপিরিয়েন্স হলো। তাতে কি হলো? দুটো আম, একটা সবুজ আম, একটা হলুদ আম। তুমি যতক্ষণ না ভাবছো যে একটা আনচেঞ্জিং জিনিস আছে, ওই একটাই আম যেটা আগে সবুজ ছিল পরে হলুদ হলো, ততক্ষণ তুমি চেঞ্জকে ব্যাখ্যা করতে পারবে না। এটা ক্লিয়ার? কাজে আমাদের চেঞ্জকে ব্যাখ্যা করতে গেলে, টেম্পোরাল চেঞ্জকে ব্যাখ্যা করতে গেলে আমার কিছু আনচেঞ্জিংকে প্রিসাপোজ করে নিতে হয়। একদম বৌদ্ধদের বিরুদ্ধে কথা, কিন্তু একদিকে বৌদ্ধদের সঙ্গে কোনো কন্ট্রাডিকশন নেই, এই অর্থে বৌদ্ধরা তো চেঞ্জ বলবেনই না। বৌদ্ধরা এই বিষয়ে খুব কনসাস, চেঞ্জ বলবেন না, ওটা চেঞ্জ বলে না, বলেন ওটা নতুন জিনিস। আগেরটা ধ্বংস হয়ে গেল, একটা নতুন জিনিস উৎপন্ন হলো। দেখো, কান্টের প্রিন্সিপালটা বৌদ্ধরা মানছেন। আমি যদি বলি কিছু আনচেঞ্জিং আছে এই দুটোর মধ্যে,
তাহলে একটা জিনিসই পরিবর্তিত হলো। বৌদ্ধরা পরিবর্তনের কথা বলেন না, বৌদ্ধরা নতুন উৎপত্তির কথা বলেন। তারা এই বিষয়ে খুব সচেতন যে আমি যদি আনচেঞ্জিং কিছু মানে, আমি যদি ওটাকে চেঞ্জ বলতে চাই, চেঞ্জ বলতে গেলে আমাকে একটা আনচেঞ্জিং মানতে হবে। তাহলে এটা একটা প্রিন্সিপাল। তোমার চেঞ্জের এক্সপিরিয়েন্স হলেই আনচেঞ্জিং কিছু তুমি প্রিসাপোজ করে নিচ্ছ। না হলে তুমি বলতে দুটো আম দেখেছি, একটা হলুদ আম, একটা সবুজ আম। তোমরা জানো যে বাঘের গায়ের দাগগুলো মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো, যে প্রত্যেকটা বাঘের দাগ আলাদা, ফিঙ্গারপ্রিন্টের মতো। এখন তুমি একবার চিড়িয়াখানায় গেলে, বাঘ দেখলে, তারপরে চিড়িয়াখানায় গেলে বাঘ দেখলে, দেখলে ডোরাগুলো একটু অন্যরকম, অন্য প্যাটার্নের, তুমি কিন্তু একই বাঘ বলবে না, দুটো বাঘ বলবে। কিন্তু আরেকটা এক্সাম্পল ধরো, তুমি চিড়িয়াখানায় গেলে, আবার কিছুদিন পরে গেলে, গিয়ে দেখলে আগের দিন মোটা বাঘ দেখেছো, পরের দিন রোগা বাঘ দেখলে, না আগের দিন রোগা বাঘ দেখেছো, পরের দিন মোটা বাঘ দেখলে, কিন্তু দেখলে যে তার ওই ছাপগুলো একই রকম আছে। তার কানের পাশে একটা ক্রস চিহ্ন আছে, তার ডান কানের পাশে একটা ক্রস চিহ্ন আছে, যেটা আগের বাঘটার ছিল। তখন তুমি বলবে, তোমার জ্ঞান হবে এটা একই বাঘ, মোটা হয়ে গেছে, এই জ্ঞানটা তোমার হবে। তাহলে থ্রু এভরি চেঞ্জ দেয়ার রিমেন্স সামথিং হুইচ ইজ আনচেঞ্জিং। এটা একটা প্রিন্সিপাল, আপ্রায়োরি প্রিন্সিপাল। এটা ছাড়া কান্ট বলছেন তুমি চেঞ্জকে ব্যাখ্যা করতে পারবে না। এরকম আরো প্রিন্সিপালের কথা উনি বলেছেন। যাই হোক, আবার আমরা ফিরে আসি লজিকে। তাহলে এটা দেখো, অ্যানালিটিক লজিক অফ অ্যানালিসিস বা অ্যানালিটিক লজিক, যেটার মধ্যে আমরা কনসেপ্টস আর প্রিন্সিপালস এগুলোকে অ্যানালাইজ করি। প্রিন্সিপালস, এটা যেমন একটা প্রিন্সিপাল, আরো অনেকগুলো প্রিন্সিপাল আছে। যেমন তোমরা লজিকের যে ডিডাকশন করেছো, সেখানে তোমরা ডি মর্গানস থিওরেম করেছো, এগুলো একটা এক একটা প্রিন্সিপাল। ঠিক তেমনি আরো কতগুলো প্রিন্সিপাল আছে যেগুলোর কথা কান্ট বলবেন, যেগুলো হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, যেগুলো ওইগুলো মানে যেগুলো লজিকে করো, পিওর লজিকে করো সেগুলো, বা জেনারেল লজিকে করো সেগুলো, সেগুলো হচ্ছে যে কোনো চিন্তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। যেগুলো ট্রান্সেন্ডেন্টাল লজিকে, ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে করো, ট্রান্সেন্ডেন্টাল লজিক বলছি না, ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে করো, সেই প্রিন্সিপাল গুলো একদিকে হচ্ছে আপনার বেসিক, থার্ড পয়েন্টটা হচ্ছে সেগুলো এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল, এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের বাইরে অ্যাপ্লিকেবল নয়। এখন এই প্রিন্সিপাল গুলোকে আমরা আগেই বলেছি, এই প্রিন্সিপাল গুলোকে
মানে অ্যাপ্লাই করা হয় স্পন্টেনিয়াসলি, আবার এই প্রিন্সিপাল গুলোকে রিজন দিয়েও অ্যাপ্লাই করা যায়। রিজন দিয়ে তুমি যখন অ্যাপ্লাই করো তখন এর কোনো লিমিট থাকে না। যখন তুমি এগুলো স্পন্টেনিয়াসলি অ্যাপ্লাই করো তখন তার একটা লিমিট আছে। লিমিটটা হচ্ছে তুমি এগুলো এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে বা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডেই অ্যাপ্লাই করতে পারবে। আর যখন লিমিট ছাড়া অ্যাপ্লাই করো, তুমি যখন রিজন দিয়ে অ্যাপ্লাই করো, যখন আন্ডারস্ট্যান্ডিং দিয়ে অ্যাপ্লাই করো, তখন সেটা স্পন্টেনিয়াস এবং সেটা এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে বা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডেই লিমিটেড। কিন্তু তুমি যখন রিজন দিয়ে অ্যাপ্লাই করো, রিজন নোজ নো বাউন্ড। এই জন্য কান্ট বলছেন বাউন্ডস অফ সেন্সেস, বা স্ট্রসনের একটা বই আছে কান্টের ওপর, বাউন্ডস অফ সেন্সেস। সেন্সটাই বেঁধে রেখেছে এবং তার লিমিটটা কি, কান্ট সেটাই আলোচনা করছেন তার বইতে। এটা স্ট্রসনের মত। কিন্তু রিজন সেই বাউন্ডস মানে না। রিজন তার বাইরেও, এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরেও রিজন অ্যাপ্লাইড হয়। যেমন তুমি জিজ্ঞাসা করলে, আচ্ছা গাছের কারণটা কি, বীজ, বীজের কারণটা কি আর একটা ফল, ফলের কারণটা কি আর একটা গাছ, গাছের সেই গাছের কারণটা কি আর একটা বীজ, অ্যাড ইনফিনিটাম। এটা পুরোটাই এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বিষয়, এক্সপিরিয়েন্সে পেয়েছো। কিন্তু তুমি এইখানে থেমে থাকো না, তুমি জিজ্ঞাসা করো তাহলে সবকিছুর মূল কারণ কি, এমন কি আছে যেখানে এই ইনফাইনাইট রিগ্রেসটা থেমে যাবে। সবকিছুর মূল কারণ মানে যেটা, যার কোনো কারণ নেই, যেটা সবকিছুর কারণ। এটা তুমি জিজ্ঞাসা করো, সেটা তো এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে পাওয়া যায় না সেরকম জিনিস। এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে আমরা কারণ পাই, এটার কারণ ওটা, ওটার কারণ সেটা, এই পর্যন্ত পাই। কিন্তু মূল কারণ কি বা অকারণ কারণ কি, এটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে পাই না, কিন্তু রিজন সেই পর্যন্ত চলে যায়। ঠিক তেমনি ঠিক তেমনি তুমি জিজ্ঞাসা করো যে এই আমার এত এক্সপিরিয়েন্স হচ্ছে, এই এক্সপিরিয়েন্স গুলোকে বাঁধে কে? যেমন একটা মানে যেমন টেবিলের রং, উচ্চতা ইত্যাদির একটা আধার আছে, টেবিল সাবস্টেন্স আছে, সেরকম আমার মনেরও সবকিছুকে বাঁধে একটা সাবস্টেন্স। মনের সবকিছুকে বাঁধে কে, তার একটা উত্তর দিয়েছেন কান্ট। সেটা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের মধ্যে থেকে উত্তর দিয়েছেন। কিন্তু সেলফ সাবস্টেন্সের কোনো এক্সপিরিয়েন্স হয়, এটা কান্ট মানেন না। সেলফ অ্যাজ এ সাবস্টেন্স, টেবিল অ্যাজ এ সাবস্টেন্স তোমার এক্সপিরিয়েন্স হয় এবং তুমি কনসেপ্টটা অ্যাপ্লাই করো। কিন্তু সেলফ অ্যাজ এ সাবস্টেন্স কেন হয় না, সেটা আমরা যখন মানে ডায়ালেকটিক পড়বো তখন আমরা বলবো।
এক্ষুনি সে আর্গুমেন্টটা বলা যাবে না, বলতে গেলে ঘেঁটে যাবে, আর্গুমেন্টটা ডিফিকাল্ট আর্গুমেন্ট। তো বলছেন আমরা তাহলে কিন্তু এই যে সাবস্টেন্সের কনসেপ্টটা এক্সপিরিয়েন্সে পাই, এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করি, সেটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরেও অ্যাপ্লাই করে বসে থাকি। তাহলে সেখানে কিছু ফ্যালাসি হয়, কিছু না কিছু ফ্যালাসি হয়। এই যে লজিকে এই জাতীয় ফ্যালাসির আলোচনা, যেটা ট্রান্সেন্ডেন্টাল লজিকটা অ্যাপ্লাইডই হয় এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে। ট্রান্সেন্ডেন্টাল লজিকটাকে যখন তুমি এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরে অ্যাপ্লাই করছো, তখন কিছু ফ্যালাসি হয়। সেই ফ্যালাসির আলোচনা হচ্ছে, সেই ফ্যালাসিগুলোর আলোচনা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক। তাহলে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক আন্ডারস্ট্যান্ডিং এবং রিজনের যে প্রিন্সিপালস এবং কনসেপ্টস আছে, সেগুলোর ভ্যালিড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করে। ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক এই যে প্রিন্সিপালস গুলো আছে, এই প্রিন্সিপালস গুলো এবং কনসেপ্টস গুলো আছে, এই প্রিন্সিপালস এবং কনসেপ্টস এর ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, যে কাজটা রিজন করে, সেই ইনভ্যালিড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করে এবং তার ফ্যালাসি গুলো কোথায় হচ্ছে সেটা ধরিয়ে দেয়। ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের এটা কাজ। যেটাকে কান্ট বাদ করছেন ওই ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে, সেটা যেটা কান্ট বাদ করছেন সেটা হচ্ছে এই ইনভ্যালিড অ্যাপ্লিকেশন। এখন এই বাদ করার মানেটা কি? ইনভ্যালিড অ্যাপ্লিকেশনটাকে বাদ করার মানে হচ্ছে এই নয় যে এগুলো আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই, এগুলোর প্রয়োজন আছে, এবং এতটাই প্রয়োজন আছে অনেক সময়, যেটা আমাদের কগনিটিভ অ্যাপ্লিকেশন, যেগুলো জ্ঞানের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন, সেগুলোর থেকে বেশি প্রয়োজন আছে। কেন এই কথা বলছি সে কথা আমরা একটু পরে বলবো। এখন খুব রাফলি বলবো, পরে ওটাকে ধরে ধরে বলবো। তাহলে কি ডিনাই করলেন কান্ট? ডিনাই করলেন এটা যে একটা অ্যাফার্ম করলেন, একটা ডিনাই করলেন, যে এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে, এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে আমাদের কনসেপ্টস গুলো এবং প্রিন্সিপাল গুলো অ্যাপ্লিকেশন ভ্যালিড। তাহলে এটা ভ্যালিডিটি দেখলাম। এখানে আমরা কি পাই? এখানে আমরা নলেজ অ্যান্ড ট্রুথ পাই। নলেজ অ্যান্ড ট্রুথ। হোয়াট ইজ ট্রুথ? এই প্রশ্নটা দিয়ে এই চ্যাপ্টার শুরু করেছিলেন, এবং ট্রুথের উনি করেসপন্ডেন্স থিওরি প্রিসাপোজ করে নিচ্ছেন, প্রমাণ করছেন না। ট্রুথের ক্ষেত্রে করেসপন্ডেন্স থিওরিটা উনি মেনে নিচ্ছেন যে ওটাই ঠিক। আর একটা জায়গায় কি পাই? যখন ডায়ালেকটিকে যাচ্ছি, তখন আমরা ইনভ্যালিডিটি পাচ্ছি, ফ্যালাসিস পাচ্ছি, এমন কিছু যুক্তি পাচ্ছি, দু রকমের জিনিস পাই, সেগুলো পরে বলবো।
একটা হচ্ছে এমন আর্গুমেন্ট যে আর্গুমেন্টের মধ্যে ফ্যালাসি আছে, যেমন সেলফ ইজ এ সাবস্টেন্স, এটা প্রমাণ করতে গেলে ফ্যালাসি আছে। সেলফ ইজ এ সাবস্টেন্স এটা ডেকার্ট বলেছিলেন, ওই আর্গুমেন্টটাই ইনভ্যালিড। হ্যাঁ, কিছু বলছো কেউ? আচ্ছা, ডেকার্ট বলেছিলেন আমাদের আই থিঙ্ক থেকে আই এক্সিস্ট। হিউম দেখিয়েছিলেন এটা হয় না, আই থিঙ্ক থেকে আই এক্সিস্টে যাওয়া যায় না। হিউম একভাবে দেখিয়েছেন, কান্ট আরেকভাবে দেখিয়েছেন, যে এটার মধ্যে একটা ফ্যালাসি আছে। আই থিঙ্ক থেকে তুমি যেটা ডিরাইভ করতে পারো সেটা হচ্ছে আই থিঙ্ক দেয়ারফর আই থিঙ্ক। আই থিঙ্ক থেকে আই থিঙ্ক দেয়ারফর দ্য সোল অ্যাজ এ সাবস্টেন্স এক্সিস্টস, এটা ইনভ্যালিড আর্গুমেন্ট। হিউমেরও মতে, কান্টেরও মতে। হিউম একভাবে দেখিয়েছেন, কান্ট আরেকভাবে দেখিয়েছেন। এটা গেল ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিক। সেখানে দু রকমের ফ্যালাসি হয়। এক রকমের ফ্যালাসি হচ্ছে যেখানে আর্গুমেন্ট গুলোই ইনভ্যালিড, যেমন একটা এক্সাম্পল বললাম। আরেক রকম জায়গায় আরেক রকমের ফ্যালাসি হয়, সেটা হচ্ছে তুমি যে আর্গুমেন্টটা দিচ্ছ, তুমি ধরো বলছো এ ইজ এফ, এটা প্রমাণ করছো। সেটা একইভাবে এ ইজ নট এফ, চা দাও, চা বিস্কুট, এ ইজ নট এফ এটাও প্রমাণ করা যায়। তাহলে এ ইজ এফ মানে এখানে বলছেন প্রথমটা হচ্ছে এক রকমের ফ্যালাসি, যেটা ফ্যালাসি অফ ফোর টার্মস, প্রথম গ্রুপের যে ফ্যালাসি গুলো হয়। আর দ্বিতীয় গ্রুপের যে ফ্যালাসি গুলো হয়, যাকে ভারতীয় দর্শনের ভাষায় বিপ্রতিপত্তি যুক্তি বলা হয়, মানে তুল্য মূল্য আর একটা যুক্তি আছে। তুমি যে যুক্তি দিচ্ছ ঠিক তার উল্টো কনক্লুশন প্রুভ করে, এরকম যুক্তি আছে। তাহলে দু রকমের ফ্যালাসি বললেন। প্রথম ক্লাসের ফ্যালাসি গুলো যেগুলোকে উনি যেগুলোকে ফ্যালাসি অফ ফোর টার্মস বলা যায় আমাদের ভাষায়। এবার দ্বিতীয় রকমের ফ্যালাসি আছে, যে ফ্যালাসি গুলো হচ্ছে ওই বিপ্রতিপত্তি যুক্তি আছে। না, ভুল বলছি, সৎ প্রতিপক্ষ যুক্তি আছে। সৎ প্রতিপক্ষ যুক্তি আছে, বিপ্রতিপত্তি যুক্তি না, যে বিপ্রতিপত্তি বাক্য হয়। সৎ প্রতিপক্ষ যুক্তি আছে, মানে প্রতিপক্ষেরও তুল্য মূল্য যুক্তি আছে। কাজে সেখানে তোমার কনক্লুশন প্রুভড হয় না। এই ফ্যালাসি গুলো দেখানোই, মানে এই ফ্যালাসি গুলো দেখানোই হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের কাজ। আচ্ছা, এখন ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের আরেকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে, দেখো পিওর লজিকে কোনো অবজেক্ট থাকে না, এস ইজ পি, কোনো অবজেক্ট নেই। কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে কোনো অবজেক্টের নেচার ধরে আলোচনা করা হচ্ছে, যেমন সেলফ, দ্য কনসেপ্ট অফ সেলফ, তার নেচার নিয়ে আলোচনা করা হচ্ছে। সেখানে অবজেক্ট থাকে, কিন্তু সে অবজেক্টটা একটু অন্য ধরনের অবজেক্ট, ট্রান্সেন্ডেন্ট অবজেক্ট। ট্রান্সেন্ডেন্টাল
ট্রান্সেন্ডেন্টাল অবজেক্ট বলছি না, ট্রান্সেন্ডেন্ট অবজেক্ট, যেগুলো সম্পর্কে, যেগুলো আমাদের অভিজ্ঞতা জগতের বিষয় নয়, সেরকম থাকে। এখন এখানে কেন আমি ওই কথাটা বললাম যে যেগুলো ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিকে কান্ট অস্বীকার করছেন, সেগুলো তার মধ্যে অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমন গুরুত্বপূর্ণ নলেজের থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো পার্মানেন্স অফ দ্য সেলফ, আত্মার স্থায়িত্ব বা অহমের স্থায়িত্ব। সেকেন্ড হচ্ছে, দুটো বলি, সেটা বললেই বুঝতে পারবে বাকিগুলো, মানে বাকিগুলো বলবো না, পরে বলবো, যেখানে কান্ট বলবেন সেখানে বলবো। ফ্রিডম অফ উইল। দেখো কান্টের ওয়ার্ল্ডটা, কান্ট যে ওয়ার্ল্ডের কথা বলছেন কগনিটিভ ওয়ার্ল্ড, সেই কগনিটিভ ওয়ার্ল্ডটা কিন্তু এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড, মানে সেটার এক্সপিরিয়েন্সের জগতের মধ্যে সীমাবদ্ধ। এই এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডটা কি? এই এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডটা কার্যকারণ নিয়মে বাঁধা। কান্ট একেবারে এই ওয়ার্ল্ডের যে কথা বলছেন, এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড, যেটা আমাদের নলেজের ওয়ার্ল্ড, ট্রুথের ওয়ার্ল্ড, সেটা একেবারেই নিউটনিয়ান ওয়ার্ল্ড। প্রত্যেক চেঞ্জের কারণ আছে। এটা এখন এই যদি তুমি করো, তাহলে তোমার ফ্রিডম আর কিছু থাকে না। কারণ তোমার যে উইলেরও একটা কারণ আছে, সেই কারণবশে উইলটা হয়েছে, যেটা ট্র্যাডিশনাল প্রবলেম অফ ফ্রিডম অফ উইল। সেই কারণবশে তোমার উইলটা হয়েছে। ফ্রিডমের কোনো জায়গা নেই, কিন্তু আমরা যুক্তি দিয়ে দিয়ে যাই, গিয়ে ফ্রিডম স্থাপন করি। কিভাবে কিভাবে যুক্তিটা দিই, কোন যুক্তিতে ফ্রিডম স্থাপিত হয়, সেটা কান্টের যখন ওই জায়গাটায় আসবো তখন বলবো। এখন কান্ট তো বললেন, যেমন মানে ফ্রিডমের পক্ষেও যেমন যুক্তি দেওয়া যায়, এবং তোমরা জানো ফ্রিডম অফ উইলের পক্ষেও, মানে হসপার্স পত্রিকে তোমরা পড়ে এসেছো, ফ্রিডম অফ উইলের পক্ষেও একগাদা যুক্তি আছে, মানে নন এক্সিস্টেন্স অফ ফ্রিডম অফ উইল, তার সপক্ষেও একগাদা যুক্তি আছে। দুপক্ষেই যুক্তি দেওয়া যায়। কিন্তু কান্ট বলছেন ফ্রিডম অফ উইলটাকে মানতে হবে, না হলে তাহলে দেখো ফ্রিডম অফ উইলের জ্ঞান হয় না আমাদের, আমরা জানতে পারবো না, কিন্তু মানতে বাধা নেই। গডকে আমরা কোনোদিন জানতে পারবো না, কিন্তু মানতে বাধা নেই। গডকে মানতে পারি, এবং না মানলে চলবে না কান্টের মতে। এই যে যে তিনটের কথা বললাম, পার্মানেন্স অফ দ্য সেলফ, ফ্রিডম অফ উইল, গড, এগুলো না মানলে কান্টের মতে এথিক্স হবে না। এথিক্স হবে না মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, এথিক্স আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে যুক্ত, আমাদের প্র্যাকটিক্যাল লাইফ চলবে না, তাই এগুলোকে মানতে হবে। তাহলে আমাদের কগনিটিভ লাইফটা
কগনিটিভ ডোমেনটা একমাত্র ডোমেন নয়, সবচেয়ে ইম্পর্টেন্ট ডোমেইনও নয়, কিন্তু ইম্পর্টেন্ট ডোমেইন। তোমার যদি কগনিশন না হয়, জ্ঞান না হয়, তাহলে তুমি তো অন্ধের মতন, মানে কি বলবো, অন্ধ বধিরের মতন রাস্তায় চলবি, হোঁচট খেয়ে পড়ে যাবে, তুমি তো কিছুই হবে না। তুমি কোনটা রাস্তা, সোজা রাস্তা, কোনটা বাঁকা রাস্তা, কিছুই বুঝতে পারবে না। কাজে তোমার চলার পথে কগনিশন, এটা তো দরকার। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এথিক্স, তোমার এথিক্যাল লাইফ। মানুষকে এথিক্যাল বিইং বলছেন কান্ট। সেই এথিক্স করতে গেলে তোমার কিন্তু এই জিনিসগুলো, যেগুলো ডায়ালেক্টিকে উনি খণ্ডন করছেন, সেই জিনিসগুলোকে স্বীকার করতে হবে। যা খণ্ডন করছেন তাকে আবার স্বীকার করবেন কেন? খণ্ডন করছেন জ্ঞানের দিক থেকে, কিন্তু স্বীকার করা, ধরো আমি তোমায় অনেক করে বুঝিয়ে দিলাম যে খুব ঈশ্বরে বিশ্বাসী, তাকে অনেক করে অনেক যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম ঈশ্বর নেই। সে যে ধরনের ঈশ্বরে বিশ্বাসী, সে ধরনের ঈশ্বর নেই, আমি অনেক করে বুঝিয়ে দিলাম, কিন্তু বোঝালেই সে যে মানবে, তার কোনো মানে নেই। কাজে জ্ঞানের দিক থেকে একরকম, আমি অনেক যুক্তি দিয়ে বোঝালাম তোমায় ভূত নেই, দেখো মরে গেলে আর কিছু থাকে না, তাই বলেই যে তোমার মনের থেকে ভূতের ভয় চলে যাবে, এর কোনো মানে নেই। তুমি হয়তো আমার আর্গুমেন্ট গুলো বিশ্বাসও করে নিলে, যে হ্যাঁ আর্গুমেন্ট গুলো তো ভালোই দেওয়া হচ্ছে, কিন্তু তোমার তাই বলেই যে তোমার মনের থেকে ভূতের ভয় চলে যাবে, এর কোনো মানে নেই। কান্ট এই জন্য এগুলোকে প্রিসাপোজিশনস বলেছেন। এগুলোকে প্রিসাপোজিশনের জায়গায় রাখবেন, নলেজের জায়গায় রাখবেন না। এগুলো আমরা জানি না, প্রমাণ করতে পারি না, সব ঠিক আছে, কিন্তু মানতে বাধ্য। আজকে এইখানেই শেষ করছি। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে এখানে সাইন আউট করি। কারোর কোনো প্রশ্ন নেই দেখছি, এবং আগামী সপ্তাহে নিশ্চয়ই কোনো ছুটি ছাটা পড়েনি। তাও আগামী সপ্তাহে যদি আমি ঠিক থাকি, তাহলে এটা। থ্যাংক ইউ অল। শুভরাত্রি Thank স্যার। you, Prayash. Thank you. ওয়েলকাম।